এই ভিডিওতে সমাজবিজ্ঞান আমাদের অতীত দিনগুলো যা হচ্ছে ইতিহাস বই অষ্টম শ্রেণীর এই বইয়ের হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আমরা দুটি ভিডিও বানিয়ে নিয়েছি এখান থেকে এই সবগুলি আলোচনা করে নিয়েছি একটি ভিডিওতে। আর অপর হচ্ছে এখানে যে এতটুকু পর্যন্ত আমরা এর আগে ভিডিও বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে চ্যাপ্টার অর্থাৎ পার্ট 2 ছিল এতটুকু পর্যন্ত। তো এবার হচ্ছে পার্ট 3 হয়ে গেল এটা। এখানে হচ্ছে কোম্পানির কর্মচারীরা নবাব হলেন। তোমরা হচ্ছে এর আগের পার্টগুলি দেখে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এবার যদি তোমরা পার্ট 3 ডাইরেক্ট চলে আসো তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। এবার এখানের মধ্যে কথা হচ্ছে যে কোম্পানির কর্মচারী নবাব হলেন। তো নবাব হওয়ার অর্থ কী ছিল দেখে নাও। নবাব হওয়ার অর্থটা কি? এখানে এতক্ষণ আমাদের বাংলার যে আমাদের লোকাল যারা ছিলেন ভারতের, তারা এতক্ষণ ছিলেন কিন্তু নবাব। এবার যখনই এই কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা ব্রিটিশের কোম্পানি যে এসেছিল, সেই কোম্পানিগুলোর যে কর্মচারী ছিলেন তারা কিন্তু এবার নবাব হতে যাবেন। তো এখানেই দেখতে পাবো এর অর্থ ছিল কোম্পানি আরও শক্তি ও অধিকার অর্জন করেছিল। তাদের হচ্ছে তারা ভারতে এসে তারাই তাদের মানুষকে এখানে নবাব বানাচ্ছে, তার মানে হচ্ছে কি আরও শক্তিশালী হয়ে গেল। কিন্তু প্রকান্তরে কোম্পানির প্রত্যেকটি কর্মচারী নবাবের ন্যায় জীবনযাপন করার স্বপ্ন দেখল। তারা কী হয়ে গেল? প্রত্যেকটি অর্থাৎ এখানে যতজন কর্মচারী ছিলেন সবাই হচ্ছে তারা নবাবেরদের ন্যায় তারা জীবনযাপন করতে স্বপ্ন দেখেছিলেন। তারা হচ্ছে সবাই নিজেকে নবাব ভাবছিল। এবার হচ্ছে পলাশী যুদ্ধের পর বাংলার নবাবেরা কোম্পানির কর্মচারীদের উপহার স্বরূপ আরও বেশি পরিমাণ জমি এবং বিপুল পরিমাণ অর্থ প্রদান করতে বাধ্য থাকতেন। তো এখানে পলাশী যুদ্ধ এর আগের আলোচনা করেছি। তো পলাশী যুদ্ধের পর যে বাংলার নবাবরা ছিলেন তারা হচ্ছেন ওই যে কোম্পানির লোকরা রয়েছে তাদেরকে কিন্তু পরিমাণ অর্থাৎ তাদেরকে উল্টো পরিমাণ অর্থাৎ অর্থ প্রদান করেন। টাকা পয়সা যে ছিল সেগুলি তাদেরকে দিয়ে দেন এবং সেটা বেশি পরিমাণে দিয়ে দেন, এবং সাথে সাথে হচ্ছে জমি যে রয়েছে জায়গায় সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়। এর আগে কিন্তু প্রথম দিকে যে ছিল তখন সময় হচ্ছে আমাদের ভারতের যে নবাব ছিলেন তাদেরকে বাংলার নবাবদের তারা কী করতো? তারা ট্যাক্স দিত। এখানে বাণিজ্য করছে, মানে ভারত থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে নিয়ে বিদেশে সেল করছে। তো অবশ্যই ভারতের যে নবাবরা রয়েছেন বা রাজারা রয়েছেন তাদেরকে কিন্তু ওরা ট্যাক্স দিত। কিন্তু যখন সময় পলাশীর যুদ্ধ হলো তখন সময় তারা ধীরে ধীরে তারা সেই শুল্ক অর্থাৎ ট্যাক্স দেওয়া বন্ধ করে দিল। এখানে আমরা উপরে পড়েছিলাম, এখানে তারা ট্যাক্স ফ্রি করে দিয়েছিল। তারা বলেছিল যে ট্যাক্স ফ্রি হলে তবেই তাদের বাণিজ্যটা ভালোভাবে হবে। এখানে আমরা এর আগের পেজের মধ্যে আমরা এখানে পড়েছিলাম। তো এবার হচ্ছে তারা যখন সময় তাদের মানুষ হয়ে গেল এখানের মধ্যে নবাব। আর এখানে পলাশী যুদ্ধের পরেই হচ্ছে নবাবরা ভয় পেয়ে গিয়েছিলেন, যার কারণে তারা হচ্ছে বেশি পরিমাণে জমিন এবং অর্থ তারা দিতে থাকলেন ওই কোম্পানিগুলোকে। এইভাবে রবার্ট ক্লাইভ নিজের জন্য প্রচুর পরিমাণ সম্পদ উপার্জন করেছিলেন। এখানে হচ্ছে রবার্ট ক্লাইভ ছিলেন যিনি মাদ্রাসায় ছিলেন প্রথম দিকে। আমি এর আগের ছবিতে দেখিয়ে দিয়েছিলাম যে এখানে ম্যাপ রয়েছে, এখানে দেখে নাও। এখানে বিভিন্ন ধরনের কোম্পানি হয়েছিল। এখানে এই যে মাদ্রাস দেখতে পাচ্ছ, এখানে ছিলেন প্রথম রবার্ট ক্লাইভ। তিনি কী করেছিলেন? তিনি পলাশী যুদ্ধের সময় এখান থেকে সৈনিক নিয়ে এখানে গিয়ে যুদ্ধ করে এই বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে ফেলেন। আর তার কারণে তিনি তখন সময় পাওয়ারফুল হয়ে যান। আর তার কারণে এখানের মধ্যে ওনাকে বাংলার নবাবরা সেই তাদের যে অর্থ এবং জমি সেগুলি ওনাকে দিতে থাকেন, যার কারণে পরবর্তী সময়ে তিনি অনেক পরিমাণ সম্পদের মালিক হয়ে যান রবার্ট ক্লাইভ। তিনি 1743 সালে 18 বছর বয়সে ইংল্যান্ড থেকে মাদ্রাসে অর্থাৎ ইংল্যান্ড থেকে তিনি চলে আসলেন কোথায়? ভারতের মাদ্রাসে, বর্তমান যার নাম হচ্ছে চেন্নাই শহর। এই চেন্নাই শহরে আসেন কত সালে? এটা হচ্ছে 1743 সালে। আর ওনার বয়স তখন ছিল 18 বছর বয়স। তারপর হচ্ছে 1767 সালে 67 সালে তিনি যখন ভারতে ছেড়ে চলে যান, অর্থাৎ তিনি তখন চলে যান, এসেছিলেন তিনি 43-তে। আর
চলে যাচ্ছেন তিনি 67-এ। তো যখন সময় তিনি চলে যান তখন সময় ওনার দেখে নাও টাকার পরিমাণ কতটুকু ছিল, 401,102 পাউন্ডের মালিক তিনি হয়ে গিয়েছিলেন, যা হচ্ছে তখন সময়কার একটি আশ্চর্যজনক ব্যাপার ছিল এটা। তাকে বাংলায় গভর্নর করে পাঠানো হয়েছিল বাংলার অসাধুতা দূর করার জন্য। বাংলা যে অসাধুতা ছিল সেটা দূর করার জন্য ওনাকে গভর্নর হিসাবে পাঠানো হয়েছিল। অথচ তিনি 1772 সালে ব্রিটিশ পার্লামেন্ট তার এই বিপুল সম্পত্তির জন্য জেরা করেছিল, যদিও তিনি নির্দোষ প্রমাণিত হন। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট ছিল, সেখানের মধ্যে তিনি যে এত টাকার মালিক হয়ে গেলেন বা এত সম্পদের যে মালিক হয়ে গেলেন, সেই মালিক হয়ে যাওয়ার কারণে ওনাকে 1772 সালে তিনি 67 সালে তিনি চলে যান, আর 72 সালে ব্রিটিশ পার্লামেন্টে ওনার নামে সেখানে জেরা করা হয়েছিল। তারপর তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন, তিনি প্রমাণ দিয়েছিলেন তিনি নির্দোষ, কিন্তু তিনি 74 সালে তিনি আত্মহত্যা করে ফেলেন এবং তিনি মারা যান। তবে কোম্পানির সব আধিকারিকেরা ক্লাইভের মতো অর্থ সঞ্চয়ে সফলতা অর্জন করতে পারেননি, কিন্তু বাকিরা যারা ছিলেন অধিকারিকেরা অর্থাৎ কর্মচারী যারা ছিলেন কোম্পানির মধ্যে, তারা কিন্তু এইভাবে অর্থ সঞ্চয় করতে পারেননি। এদের মধ্যে অনেকেই রোগে অথবা যুদ্ধে নিয়মিত সময়ের আগেই মারা যান। এটা বুঝতে পেরেছ? রোগে এবং বিভিন্ন যুদ্ধে তাদের যে নিয়মিত যে বয়স হওয়ার পর যে মারা যাবেন সেটা না হয়ে তারা তার আগেই মারা গিয়েছিলেন। তাদের মধ্যে সবাইকে অসাধু ও অসৎ বলাও ঠিক হবে না। এটা তোমরা জানো যে অবশ্যই সব মানুষের মধ্যে খারাপ ভালো সেটা আছে। তো ব্রিটিশদের মধ্যে যে সবাই খারাপ ছিলেন সেটাও নয়, কিছু ছিলেন ভালো, কিছু ছিলেন খারাপ। এদের মধ্যে অনেকেই দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, অনেকে দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, আর তারা স্বপ্ন দেখেছিল যে সবচেয়ে বড় ইচ্ছে ছিল ভারত থেকে যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করে তারা ব্রিটেনে ফিরে গিয়ে আরামদায়ক জীবনযাপন করবেন। অর্থাৎ এই ভারতে এসে ব্যবসা বাণিজ্য করে তারা ব্রিটেনে গিয়ে তারা ভালো একটি জীবনযাপন করবেন। যারা সম্পদ নিয়ে ফিরতে সফল হন তারা ক্ষণকালের জন্য অত্যুজ্জ্বল জীবনযাপন করেন এবং সম্পদের আড়ম্বর দেখান। তারা কিছুক্ষণের জন্য তাদের জীবনযাপনটা খুবই ভালো কাটিয়েছিলেন। তাদেরকে বলা হতো নবাব বলা হতো, যা ভারতীয় ভাষায় বলা হতো নবাব। তো এটা নবাবের ইংরেজি রূপ হচ্ছে নবাব, সেটা তারা উচ্চারণ করতে পারতো না, তাই এর জন্য নবাব বলতো। তাদেরকে ব্রিটিশ সমাজে বুইফুড ও সমাজে হঠাৎ করে উপরে ওঠা শ্রেণী হিসাবে দেখা হতো এবং তাদেরকে বিদ্রূপ করা হতো, অথবা নাটকে কিংবা কার্টুনে তাদেরকে নিয়ে মজা করা হতো। তো এখানে দেখতে পেয়েছো যে তারা হঠাৎ ধনী হয়ে গিয়েছিল, হঠাৎ তাদের জীবনের উন্নতি ঘটিয়েছিল, তাই এর জন্য তাদেরকে বুইফুড এবং সমাজে হঠাৎ উপরে ওঠা শ্রেণী হিসাবে গণ্য করা হতো, তাদেরকে বিদ্রূপ করা হতো, আর নাটকে অথবা কার্টুন বানিয়ে তাদের নিয়ে মজা করা হতো। তারপর ছিল কোম্পানির শাসন বিস্তার। তারা শাসন বিস্তার কীভাবে করলো দেখে নাও। আমরা জানি 1757 থেকে 1857 অবধি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় রাজ্যগুলি দখল করতে প্রক্রিয়া বিশ্লেষণ করি। তাহলে এখানে আমরা যদি 1757 থেকে 1857 অবধি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে, ভারতীয় রাজ্য দখল সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা কী পাবো? কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। কোম্পানির কদাচিৎ কোনো অজানা রাজ্যাংশে প্রত্যক্ষভাবে সাময়িক আক্রমণ করত, হঠাৎ কোনো রাজ্যকে তারা আক্রমণ করে ফেলতো। পরিবর্তে তারা ভারতীয় রাজ্য দখল করার পূর্বে বিভিন্ন রকম রাজনৈতিক, আর্থিক এবং কূটনৈতিক পন্থা অবলম্বন করত। তারা বিভিন্ন ধরনের কূটনৈতিক বিষয়গুলি ব্যবহার করত। যেমনটা ধরে নাও, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, যার ফলে আমরা কী করতাম, তখন সময় নিজেদের মধ্যে একটি বিবাদ সৃষ্টি হয়ে যেত, আর তারা সেটা ফায়দা নিয়ে তারা বিভিন্ন ধরনের কূটনৈতিক বিষয়গুলি তারা চালিয়ে নিত। তো তারা রাজ্যগুলিকে দখল করার আগে এইভাবে তারা রাজনৈতিকভাবে এবং আর্থিক দিক দিয়ে তারা সেই কূটনৈতিক পন্থাগুলি অবলম্বন করতো, যার ফলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হতো। আর এখান থেকে তারা সেই সুযোগে তারা এখানের মধ্যে ওই রাজ্যটা তারা দখল করে ফেলতো। এবার বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে।
তো বক্সারের যুদ্ধের পর কোম্পানি ভারতীয় রাজ্যগুলিতে রেসিডেন্ট নিযুক্ত করেন, যারা ছিলেন রাজনৈতিক এবং বাণিজ্যিক প্রতিনিধি, যাদের পেশা ছিল কোম্পানির সেবা করা এবং কোম্পানির স্বার্থ বৃদ্ধি করা। তো এটা হচ্ছে বক্সারের যুদ্ধের পর ভারতীয় রাজ্যগুলিতে তারা রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করে দেয়, যেখানে আমাদের রাজনৈতিক আর বাণিজ্যিকভাবে প্রতিনিধি মানে মেম্বার্স, এবং ওই মেম্বার্সদের যে পেশা অর্থাৎ কাজ ছিল সেটা হচ্ছে কোম্পানির সেবা করা, কোম্পানিকে ভালো রাখা, আর এদিকে হচ্ছে কোম্পানির স্বার্থ বৃদ্ধি করা, কোম্পানির দিকে যাতে মুনাফা হয় সেটা তারা এদিকে লক্ষ্য রাখতো ওই প্রতিনিধিরা অর্থাৎ মেম্বার্সরা। এই প্রতিনিধিদের মাধ্যমে কোম্পানির ভারতীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে শুরু করে। তাহলে এখানে কী হলো, যে প্রতিনিধি যারা ছিল তারা হচ্ছে ভারত যে কোম্পানিগুলি ভারতীয় রাজ্যগুলোর অভ্যন্তরের ছিল সেগুলির ব্যাপারে কিন্তু তারা নাক গলাতে শুরু করে ওই সব কোম্পানির প্রতিনিধিরা। তারাই স্থির করে দিতেন কে সিংহাসনের উত্তরাধিকারী হবেন, অর্থাৎ ওইসব যে প্রতিনিধি ছিলেন তারা নিযুক্ত করে দিত যে সিংহাসনের মধ্যে এবার কে বসবেন ভারতের মধ্যে। তো কার্যনির্বাহক পদে নিযুক্ত হবেন এবং কে কোন কার্যের জন্য সেখানে নিযুক্ত হবেন সেটা তারা ডিসাইড করে দিত। তারা হচ্ছে কোম্পানির মেম্বার্সরা। কোনো সময়ে হচ্ছে কোম্পানির রাজ্যগুলোর সহায়ক জোট, অধীনতামূলক মিত্রতা নীতি, যাকে সহায়ক জোট বলা হচ্ছে, সেটা করতে বাধ্য করত, অর্থাৎ তাদের সাথে মিলিত হওয়ার চেষ্টা। এই জোটের শর্ত অনুসারে ভারতীয় শাসকদের স্বাধীন সামরিক বাহিনী রাখতে দেওয়া হতো না, অর্থাৎ ভারতীয় শাসকদের স্বাধীন সামরিক বাহিনী অর্থাৎ ভারতের সৈনিক এই শাসকদের সাথে রাখা হতো না। কোম্পানি তাদেরকে সুরক্ষা দিত। এখানে কি বলা হয়েছে, যে ভারতবাসী যারা রয়েছেন, আমরা ভারতে যারা শাসক রয়েছেন, রাজা রয়েছেন ধরে নাও, তাদের কোনো বাহিনী থাকতে পারবে না, অর্থাৎ তাদের সৈনিক থাকতে পারবে না। এখানে কোম্পানি যে রয়েছে আর কোম্পানির যে মানুষ রয়েছেন, কোম্পানির মানুষেরা সুরক্ষা দিত, মানে দেখাশোনা করতো কে, কোম্পানির লোকেরাই ওই ভারতীয় শাসকদের দেখাশোনা করত। কিন্তু তার পরিবর্তে মোটা অর্থ হাতিয়ে নিত সহায়ক বাহিনীর নাম করে। তো এখানে ভারতীয় শাসকদের যারা সুরক্ষা দিত তারা হচ্ছে তারা বাহিনী হিসাবে নাম করে তারা কিন্তু অনেক টাকা পয়সা নিয়ে নিত। কোনো ভারতীয় শাসক এই টাকা দিতে অসম্মত হলে শাস্তি হিসাবে রাজ্যের একটি অংশ নেওয়া হতো। তো দেখে নাও, যদি কোনো শাসক, ভারতীয় শাসক অর্থাৎ ভারতের শাসক বলতে তোমরা বুঝতে পারছো, এখানে ভারতকে যারা শাসন করতেন ভারতের মানুষ হয়ে, অর্থাৎ ভারতের নবাব তোমরা ধরে নাও, তাহলে এই নবাব যদি টাকা দিতে অসম্মত হতেন, মানে টাকা দিতে চাইতেন না, রাজি হতেন না, তাহলে তাকে শাস্তি দেওয়া হতো। আর শাস্তি হিসাবে চাওয়া হতো যে রাজ্যের একটি অংশ তাদেরকে দিয়ে দিতে হবে, যাতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। এইভাবে তারা ধীরে ধীরে আমাদের পুরো ভারতটাকে তারা কিন্তু তাদের কবজায় নিয়ে নেয়। উদাহরণস্বরূপ হিসাবে দেখে নাও, যখন লর্ড ওয়েসলি ভারতের গভর্নর জেনারেল হলেন, এটা হচ্ছে 1798 থেকে 1805 খ্রিস্টাব্দে তখন ছিলেন তিনি। তাহলে 1801 সালের অযোধ্যা নবাবের অর্ধেক রাজ্য কোম্পানির জোর করে দখল করে নেয়। তাহলে এই যে অযোধ্যা রয়েছে, অযোধ্যা হচ্ছে ওই নবাব অর্থাৎ লর্ড ওয়েসলি, তিনি জোর করে কিন্তু সেই অযোধ্যার অর্ধেক জায়গাটি, রাজ্যের অর্ধেকটি তিনি জোর করে নিয়ে নেন। কে? লর্ড ওয়েসলি। তিনি তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন, অর্থাৎ ইংরেজ। কারণ অযোধ্যার নবাব সহায়ক বাহিনীর জন্য ধার্য করা টাকা দিতে অসম্মত হয়েছিলেন। তিনি দিতে চাইছিলেন না, যে অযোধ্যার যে নবাব ছিলেন তিনি তাদেরকে এই টাকা বাহিনীর, অর্থাৎ সহায়ক বাহিনী বলতে তোমরা ধরে নাও কোনো ফৌজ যিনি নবাবকে সুরক্ষা দিয়ে থাকেন, তো ওই বাহিনীকে কোম্পানির মানুষ সুরক্ষা দিচ্ছে, তো কোম্পানির মানুষকে টাকা দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি দিতে রাজি হননি, অসমর্থ হওয়ার কারণে ওই অযোধ্যার অর্ধেক জায়গাটি তারা দখল করে নেয়, ওই কোম্পানির লোকগুলি যারা ইংরেজ ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একই কারণে হায়দ্রাবাদের নবাবকে কিছু রাজ্যাংশ ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। একই কারণে, এইসব কারণেই হায়দ্রাবাদের যে নবাব ছিলেন, হায়দ্রাবাদের নবাবও কিন্তু কিছুটা রাজ্য ছেড়ে দিতে হয়েছে তাদের জন্যে, ওই কোম্পানির মানুষদের জন্যে, অর্থাৎ কি, যে ইংরেজ যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল সেই লোকেদের।
তাছাড়া অধীন রাজ্যগুলো অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হলে কোম্পানির অনুমতি নিতে হতো। এবার দেখে নাও কিছু তাছাড়া কিছু যেগুলো হচ্ছে অধীন রাজ্যগুলো, যেগুলি তাদের অধীন ছিল, সেগুলির মধ্যে যদি কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইতো আমাদের ভারতবাসীরা বা ভারতের যে নবাব ছিলেন সেই ভারতের নবাবের মধ্যে, তখন কিন্তু কোম্পানির অনুমতি নিতে হতো, তবেই করতে পারবে, নয়তো তোমরা করতে পারবে না। তো তারা দেখে নাও আমাদের ভারতে এসে কত বড় চাল চালিয়েছিল আমাদের ভারতবাসীর ওপর। এবার হচ্ছে টিপু সুলতান, মহীশূরের সিংহ, যাকে মহীশূরের সিংহ বলা হয়, টিপু সুলতান। তো মহীশূর জায়গাটা কোথায় রয়েছে এখানে তোমরা ম্যাপের মধ্যে দেখতে পাবে। এখানে মহীশূর, এই দেখে নাও এখানে রয়েছে মহীশূর, এখানে মহীশূর। এইটি হচ্ছে ম্যাপ, এখানে 3টি রয়েছে এক একটি সালের জন্য। এটা হচ্ছে 1840-এর, এটা হচ্ছে 1797-এর। এবার এখানে ব্রিটিশ অধিকৃত অর্থাৎ ব্রিটিশের দখলে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে হলুদ কালারের রয়েছে, রেড কালারটা হচ্ছে ব্রিটিশরা শাসন করতে পারেনি ওই সব অঞ্চলগুলিকে। তো দেখে নাও 1840-এ দেখে নাও কতটুকু জায়গায় ইয়েলো রয়েছে, এইসব অঞ্চলগুলি তারা হচ্ছে দখল করেছিল, এইসব অঞ্চলগুলি। আর লাল যতগুলি অংশ রয়েছে সেগুলি হচ্ছে ইংরেজরা দখল করতে পারেনি। আর এই দিকে হচ্ছে 1797-এ যেটা রয়েছে দেখে নাও কত কম রয়েছিল, এইসব অঞ্চলগুলি শুধু তারা দখল করেছিল। আর পরবর্তীতে এই সালে এসে কতটুকু বেড়ে গিয়েছিল, তারা ধীরে ধীরে দখল করতে করতে এতটুকু জায়গা করেছিল। এখানে হচ্ছে এটা হচ্ছে 1840 ছিল, 1840-এর পর হচ্ছে এটা আসবে, এটা হচ্ছে 1857 সালে দেখে নাও পুরো ভারতকেই তারা দখল করে নিয়েছিল, শুধু এই অংশটুকু করতে পারেনি, এই সব অংশগুলো করতে পারেনি। এইদিকে হচ্ছে নেপালটাকে করতে পারেনি, আর আরও কিছু কিছু জায়গায় এইদিকে জম্মু কাশ্মীর এইসবগুলি অঞ্চলগুলি তারা করেনি। তো দেখতে পেয়েছো এখানের মধ্যে সবচেয়ে বেশি এই 1857 সালে বেশি করেছিল তারা দখল। তো এটাই। আর এখানের মধ্যে তোমরা দেখতে পাবে যে কোন জায়গায় কী রয়েছে, লাহোর কোথায় রয়েছে, বানারস কোথায় রয়েছে, কলকাতা, সেই জায়গাগুলি দেখে নাও। এবার হচ্ছে এখানের মধ্যে যে কোম্পানির রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে বিপদ দেখা দিলে তখন কোম্পানির প্রত্যক্ষভাবে সামরিক হস্তক্ষেপ করত। এই ব্যাপারটি ঘটেছিল দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যে। মহীশূর মানে দক্ষিণ ভারত। ম্যাপের মধ্যে আমি নিচের দিকে এখানে দেখিয়েছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়া যাকে বলা হয় এই দিকটা। তো এটা হচ্ছে মহীশূর। তো এই ব্যাপারটা সামরিক হস্তক্ষেপ করা হয়েছিল, আর এটা হচ্ছে দক্ষিণ ভারতের মহীশূরে করা হয়েছিল। টিপু সুলতান হচ্ছেন উনি। এই জন্য ছবি দেখতে পাচ্ছ। তো দেখে নাও হায়দর আলী যখন শাসনকাল ছিল 1761 থেকে 1782 পর্যন্ত, তার পুত্র হচ্ছেন টিপু সুলতান। তিনি শাসনকাল করেছিলেন 1782 থেকে 1799 মতো। এর মতো শক্তিশালী রাজ্য গড়ে ওঠে। অর্থাৎ মহীশূরের টিপু সুলতান হচ্ছেন সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন, যারা হচ্ছে মহীশূরে এখনও ওনার নাম কিন্তু স্মরণাক্ষরে লেখা রয়েছে। তো মহীশূরের রাজা হচ্ছেন টিপু সুলতান। তিনি ওই মহীশূরের অধীনে ছিল মালাবার উপকূল। মালাবার উপকূল তোমরা এসএসটির মধ্যে তোমরা কিন্তু পেয়েছো, মালাবার উপকূল কাকে বলা হয়, কোন জায়গায় রয়েছে সেটা আমি আবার ম্যাপের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো। লাভজনক বাণিজ্য কেন্দ্র হচ্ছে এই মালাবার উপকূল, অর্থাৎ সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলকেই এখানে উপকূল বলা হয়ে থাকে। তো মালাবার উপকূল। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে মালাবার উপকূলের অঞ্চল থেকে লঙ্কা, এলাচ এগুলি ক্রয় করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলি। এটা হচ্ছে মালাবার উপকূলের মধ্যে তারা লঙ্কা, এলাচ এগুলি ক্রয় করতো। আর 1785 খ্রিস্টাব্দে হচ্ছে টিপু সুলতান তার রাজ্যের বন্দরগুলি দিয়ে চন্দন কাঠ, লঙ্কা, এলাচ রপ্তানি বন্ধ করে দেন। মানে এখান থেকে এইসব জিনিসগুলি যাতে না যেতে পারে বাইরে, তার জন্য সেগুলি বন্ধ করে দেন। সেগুলি ছিল চন্দন কাঠ, লঙ্কা, এলাচ এইগুলি। রপ্তানি মানে হচ্ছে নিচের দেশ থেকে অন্য দেশের মধ্যে সেগুলি পাঠানো, এটা হচ্ছে রপ্তানি। এবং হচ্ছে স্থানীয় বণিকদের কোম্পানির সাথে বাণিজ্য করা বাতিল করে দেন, অর্থাৎ ব্রিটিশদের সাথে যাতে লোকাল যারা ছিলেন, স্থানীয় যারা বণিক ছিলেন, বিজনেসম্যান ছিলেন, তাদেরকে সেই অধিকারটা বাতিল করে দেওয়া হয়, তারা যাতে ওই কোম্পানির সাথে আর কোনো ধরনের ব্যবসা বাণিজ্য না করতে পারে। তিনি ভারতে অবস্থিত
সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের সাহায্য নিয়ে সৈন্যবাহিনীকে আধুনিক করে তোলেন। অর্থাৎ টিপু সুলতানই হচ্ছেন ফার্সি যারা ছিলেন ফার্সিদের সাথে মিলে তিনি নিজেদের সৈন্যবাহিনীকে আধুনিকভাবে গড়ে তোলেন। তারপর হচ্ছে ব্রিটিশরা এতে ক্রুদ্ধ হয়ে ওঠে, তারা হচ্ছে রাগ হয়ে যায়। ব্রিটিশরা এখানে তারা কিন্তু রাগ হয়ে যায় তাদের, এবং তারা হায়দর যিনি ছিলেন এবং টিপুকে উচ্চাভিলাষী এবং উদ্ধত এবং বিপজ্জনক শাসক হিসাবে দেখতে আরম্ভ করে দেয়। তারা এই শাসকদেরকে দমন এবং চূর্ণ করতে পদক্ষেপ নেন। অর্থাৎ এইসব শাসক এখানে ছিলেন হায়দর আর টিপু সুলতান যিনি ছিলেন, ওনার বিরুদ্ধে তারা সেখানে পদক্ষেপ নিতে শুরু করে দেয়। অর্থাৎ এদেরকে দমন করার জন্য, এদেরকে মারার জন্য এবং চূর্ণ করার জন্য তারা হচ্ছে পদক্ষেপ নিতে শুরু করে। তারা মহীশূরের সাথে 4টি যুদ্ধে অংশগ্রহণ করে। 4টি যুদ্ধ তারা করেছিল পরপর। এখানে সনটি দেওয়া রয়েছে কোন কোন সালে দেখে নাও। 66 থেকে 69, আর এদিকে হচ্ছে 1780 থেকে এখানে হচ্ছে 84, 1790 থেকে 92, আর এবং হচ্ছে 1799 পর্যন্ত তারা যুদ্ধ করেছিল। এই হচ্ছে 4টি যুদ্ধ হয়েছিল। শুধুমাত্র শেষটিতে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে কোম্পানি চূড়ান্তভাবে জয়ী হয়ে যায়। অর্থাৎ কোম্পানি বলতেই এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বোঝানো হচ্ছে। তারা লাস্টের যুদ্ধে তারা কিন্তু জয়ী হয়ে যায়। আর এই যুদ্ধে টিপু সুলতান যিনি ছিলেন তিনি নিহত হয়ে যান। মহীশূরকে পূর্বের হিন্দু রাজবংশ এবং ওয়াদেয়ার্সদের হাতে তুলে দেওয়া হয়। এটা হচ্ছে হিন্দু রাজবংশ ছিল, এটা অধীনতামূলক মিত্রতা নীতি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে মারাঠাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। মারাঠাদের সঙ্গে হচ্ছে অষ্টাদশ শতাব্দী অর্থাৎ 1800 শেষের দিকে কোম্পানি মারাঠা যে ছিল তারা হচ্ছে শক্তিকে ধ্বংস করার প্রয়াস চালাতে থাকে, এবং হচ্ছে 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। আর এই পানিপথের যুদ্ধে পরাজয়ের পর মারাঠাদের দিল্লি থেকে শাসন করার স্বপ্ন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এখান থেকে মারাঠারা চলে যান। মারাঠারা ছিল অনেকগুলো রাজ্যের বিভক্ত, এবং সেই সবগুলি বিভিন্ন বংশের সর্দার, যেমন ছিলেন সিসিন্দিয়া, হোলকার, তারপর হচ্ছেন গাইকোয়াড় এবং হচ্ছে ভোসলে দ্বারা পরিচালিত হতো এটা। এবং যারা হচ্ছেন সর্দাররা ছিলেন তারা পেশায় ছিলেন প্রধানমন্ত্রী। তারপর হচ্ছে নেতৃত্বে পরিচালিত একটি মারাঠা সংঘের মধ্যে ছিল। এই সংঘের হচ্ছে সাময়িক এবং প্রশাসনিক প্রধান কেন্দ্র ছিল পুনের মধ্যে ছিল। 18 শতকের শেষ দিকের 2 প্রসিদ্ধ মারাঠা সৈনিক এবং কূটনৈতিক ছিলেন মহাদাজি সিসিন্দিয়া এবং হচ্ছেন নানা ফডনকবিশ। ক্রমান্বয়ে যুদ্ধের মাধ্যমে হচ্ছে মারাঠা শক্তির পতন ঘটেছিল। একটির পর একটি যুদ্ধ হয়েছিল, তার ফলে মারাঠারা তাদের শক্তিটা পতন ঘটেছিল। আর যার কারণ হচ্ছে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটেছিল 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধির দ্বারা। এই যুদ্ধে কোনো স্পষ্ট বিজেতা কিন্তু ছিল না। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে এখানের মধ্যে বিভিন্ন রণক্ষেত্রে লড়াই হয়। এর পরিণামে হচ্ছে ব্রিটিশরা উড়িষ্যা এবং যমুনা নদীর যে উত্তরাংশের যে রাজ্যগুলি ছিল, দিল্লি, আগ্রা, এগুলি তারা দখল করে নিয়েছিল। এটা হচ্ছে 1803 এবং 1805 খ্রিস্টাব্দে। সর্বশেষে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের মধ্যে হচ্ছে 1817 থেকে 19-এর মাধ্যমে তারা হচ্ছে ব্রিটিশরা মারাঠা শক্তিকে চূড়ান্তভাবে পরাস্ত করে। আর পেশুয়াকে তারা সরিয়ে দেওয়া হয় এবং তাকে পেনশন প্রদান করে কানপুরের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে কোম্পানি বিন্ধ্য পর্বতের দক্ষিণের রাজ্যগুলো দখল করে নেয়। তারপর হচ্ছে এখানে সর্বশ্রেষ্ঠত্বের দাবি। উপরে আলোচনা থেকে এটা স্পষ্ট যে 19 শতকের অগ্রভাগ থেকে রাজ্য দখলের জন্য ব্রিটিশরা আগ্রাসী পন্থা অবলম্বন করে। এখান থেকে তারা আরও এখানে সর্বশ্রেষ্ঠার দাবি জানায়। কারণ হচ্ছে 19 শতকের অর্থাৎ 1900 সালের প্রথম দিকে তারা আগ্রাসী পন্থা অবলম্বন করে। আর এখানে লর্ড হ্যান্টিংস যিনি ছিলেন তিনি হচ্ছেন 1813 থেকে 23 পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। এই নেতৃত্বে বা ওনার নেতৃত্বে হচ্ছে শ্রেষ্ঠত্ব লাভের প্রক্রিয়া শুরু হয়। কোম্পানি দাবি করে যে তাদের প্রভুত্ব শ্রেষ্ঠত্ব এবং সর্বোচ্চ, এই কারণে শক্তি ভারতীয় এর
শক্তি অন্য ভারতীয় রাজ্য থেকে অনেক বেশি, অর্থাৎ তারা যেগুলি দখল করেছিল সেগুলির হচ্ছে তাদের হচ্ছে শক্তি বেশি, এটা তারা প্রমাণ করেছিল। তারা হচ্ছে স্বার্থ রক্ষার্থে কোম্পানি অন্যান্য ভারতীয় রাজ্যগুলো দখল করতে ভীতি প্রদর্শন করাকে সঠিক মনে করত। এই দৃষ্টিভঙ্গি পরবর্তী ব্রিটিশ কর্মপন্থাগুলির মধ্যে চলতে থাকলো, কিন্তু এই প্রক্রিয়ার বাধাবিহীনভাবে চলতে পারলো না। উদাহরণস্বরূপ যখন ব্রিটিশেরা কিটুর, বর্তমান হচ্ছে নামজার হচ্ছে কর্ণাটক রাজ্য দখল করতে চেষ্টা করলো, কর্ণাটক যখন সময় তারা চেষ্টা করলো যে এটা তারা দখল করবে, তখন সময় হচ্ছে রানী চেন্নাম্মা যিনি ছিলেন তিনি অস্ত্র হাতে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন শুরু করেন। আর তিনি 1824 খ্রিস্টাব্দে তিনি বন্দী হয়ে যান এবং 1829 খ্রিস্টাব্দে সেই কারাগারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু রায়ন্না নামে কিটুরের যে সংঘগুলি ছিল, সংগুলি অঞ্চল যে ছিল, এক দরিদ্র চৌকিদার এই প্রতিরোধ চালিয়ে যান। অর্থাৎ এই যে এখানের মধ্যে যে কর্ণাটককে তারা যে ক্যাপচার করতে এসেছিল সেটার বিরুদ্ধে এখানে প্রথমে ছিলেন রানী চেন্নাম্মা, তারপর হচ্ছে এখানে সংগুলি একটি অঞ্চল ছিল, এখানের একজন দরিদ্র চৌকিদার ছিলেন, তিনি এই অভিযানটা চালিয়ে যেতে থাকেন ব্রিটিশদের বিরুদ্ধে। মানুষদের সমর্থন নিয়ে তিনি অনেক ব্রিটিশ ক্যাম্প এবং তত্ত্ব ধ্বংস করে দেন। ওই যে দরিদ্র একজন যে চৌকিদার ছিলেন তিনি। তারপর হচ্ছে 1830 সালে তিনি ব্রিটিশদের হাতে ধরা পড়েন এবং তার ফাঁসি হয়ে যায় 1830 খ্রিস্টাব্দে। ওই এক দরিদ্র যিনি ছিলেন চৌকিদার তিনি হচ্ছেন ধরা পড়ে যান, আর তার ফলে ওনার মৃত্যু হয়ে যায়, ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে আরও প্রতিরোধ যে ঘটনাগুলি রয়েছে এগুলি তোমরা পরবর্তী পেজের মধ্যে চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে। 1930 সালের শেষের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাশিয়াকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এশিয়াতে রাশিয়ার অনুপ্রবেশ এবং উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে ভারতের রাশিয়ার প্রবেশ সম্পর্কে কোম্পানি আশঙ্কিত হয়ে ওঠে। এই আশঙ্কার দ্বারা পরিচালিত হয়ে ইংরেজরা উত্তর পশ্চিম ভারতে তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে উদ্যোগী হয়। তারা আফগানদের সঙ্গে বহুদিনব্যাপী যুদ্ধ, অর্থাৎ এখানে দেখে নাও কত সাল যুদ্ধ করেছিল, 1838 থেকে 82 সাল পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যায়। এটা হচ্ছে আফগান দেশের সাথে। পরোক্ষ কোম্পানির শাসন কায়েম করতে সফল হয় এবং 1843 সালে তারা সিন্ধু জয় করে, পরে পাঞ্জাব আক্রমণ করে, কিন্তু মহারাজা রঞ্জিত সিংহ ব্রিটিশদের টিকিয়ে রাখে। 1839 সালে তার মৃত্যুর পর ব্রিটিশরা শিখদের সঙ্গে দুটি বহুদিনব্যাপী যুদ্ধ করে অবশেষে 1849 সালে ব্রিটিশরা পাঞ্জাব দখল করে নেয়। তো এত বছর যুদ্ধ করার পরেও তারা কিন্তু আবার পাঞ্জাবকেও তারা তাদের দখলে নিয়ে নেয় পরবর্তী সময়ে। তো এখানে আমি দেখিয়েছিলাম ম্যাপসগুলি। এবার হচ্ছে যে তো এখানে হচ্ছে এই ভিডিও যে রয়েছে এই ভিডিওটা হচ্ছে এখানে কমপ্লিট করে দেব। এই টপিক থেকে পরবর্তী ভিডিও পার্ট 4 তোমরা পেয়ে যাবে। তোমরা হচ্ছে প্লেলিস্টটা চেক করে নেবে, তখনই তোমরা সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটি তোমরা পার্টগুলি দেখতে পাবে। আর যখন সময় প্রত্যেকটি পার্টসগুলিকে আলাদা আলাদাভাবে দেখবে তোমরা, তখন সময় তোমাদের ক্লিয়ার হবে বিষয়গুলি।